প্রধানমন্ত্রী যারা নিয়োজিত হয়েছেন বা নিয়োগপ্রাপ্ত হয়েছেন, অতএব প্রধানমন্ত্রী যা চাবেন উনি তার বাইরে যেতে পারবেন না। ওনার ইচ্ছা যতই থাক, এখানে প্রধানমন্ত্রী নিয়ন্ত্রণ করবেন, তার বাইরে এসে তার কোনো নিজস্বতা বা নিজস্ব কোনো কর্মকাণ্ড দেখিয়ে জনগণের কাছে আস্থাভাজন হয়ে থাকার কোনো সুযোগ নেই। আপনার আত্মীয়, আপনার আপন ফুফাতো বোনের হাজবেন্ড, নাকি আপনার আপন বোনের হাজবেন্ড, এত সত্ত্বেও দেশের জনগণের বিপক্ষে আপনি যাবেন না। যেমন ট্যাঙ্ক বের করেছিল, আমি বলেছিলাম একটা গোলা আপনি ছুটতে পারবেন না, ছুটে দেখেন তো দেখি পারেন কিনা আপনি। আমরা ছাত্রদের আন্দোলনের উপর দাঁড়িয়ে আমরা বিভিন্ন ধরনের অপকর্ম কুকর্ম লিপ্ত, এবং তারেক রহমান দেশে আসবেন, তার জন্য চাঁদাবাজি শুরু করেছে ছাত্রদল, বিভিন্ন দোকানদার পিটিয়ে দেন, এই কথা বলার অধিকার আপনি রাখেন না। এই কারণে আপনাকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো জায়গা থেকে আপনাকে সরে যেতে হবে। আসলে এটা একটা ভাইটাল একটা ব্যাপার আমার কাছে। যখন রাষ্ট্রপতি নির্বাচিত হলো, ওনার বাড়ি পাবনা, তখন আমি মনে মনে মানে কি আমার তখন একটা প্রচন্ড রকমের নিজের কাছে জিজ্ঞাসা ছিল, এই রাষ্ট্রপতি কিন্তু তার টার্ম পূরণ করতে পারবেন না, কারণ তার হাবিবুর আগে রহমান একটা হাবিব ভাইয়ের নিজের বাড়িও পাবনা। হ্যাঁ হ্যাঁ বলছেন উনি পাবনা। তার টার্ম পূরণ করতে পারবেন না, কারণ 24-এ নির্বাচন হবে, সেই নির্বাচনে আওয়ামী লীগ কোনোভাবেই রাষ্ট্র ক্ষমতা যেতে পারবে না, সেই কারণে তাকে মাঝখান থেকে সরে আসতে হবে। তো সেটি নির্বাচন লাগলো না, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার বিদায় নিয়েছে। এখন যদি আপনি প্রশ্ন করেন যে সরকারটি ছিল, সেটা হলো অনির্বাচিত সরকার বা একদলীয় ভাবে নির্বাচিত সরকার, যেখানে জনগণের সম্পৃক্ততা ছিল না, জনগণের উপস্থিতি ছিল না ভোট কেন্দ্রে। এখন সেই ভোটার বিহীন বা একতরফা একদলীয় নির্বাচনের মধ্য দিয়ে আপনি নিশ্চয় গতকালকে শুনেছেন যে প্রধান নির্বাচন কমিশন কি বলে পদত্যাগ করেছেন। পদত্যাগের আগে উনি যেটা বলেছেন, উনি কিন্তু বলেছেন যে একদলীয় একটা নির্বাচন ছিল, তারপরে দলীয় শাসনে দলীয় নির্বাচন কমিশন দিয়ে নির্বাচন হবে না। জাস্ট যে প্রশ্নগুলো ছিল সেটাই উনি স্বীকার করে গেলেন। সেটি তো উনি এখন স্বীকার করলেন, যে কথাটা আমি আমার মনের ভিতরেই যে প্রশ্নগুলি আগে ছিল, তো সেটি আমি এবং আমাকে উনি রাষ্ট্রপতি হওয়ার পর আপনার শোতে অথবা সাইফুল সাগরের দ্য পিপলে প্রশ্ন করা হয়েছিল, অথবা বাংলাদেশের কোনো মিডিয়াতে আমি বাসা থেকে করেছিলাম মনে আছে, আমাকে জিজ্ঞাসা করেছিলেন রাষ্ট্রপতির ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী, সে তার কার্যক্রম সঠিকভাবে পালন করতে পারবে কিনা, সে সার্থক হবে না সে ব্যর্থ হবে। তা আমি তখন ব্যাখ্যা দিয়ে বলেছিলাম যে এই রাষ্ট্রপতিকে আমি যতটুকু চিনি, উনি ছাত্র রাজনীতি যখন করেছেন, ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন, উনি আওয়ামী যুবলীগের প্রেসিডেন্ট ছিলেন, উনি সাংবাদিক ছিলেন, উনি অ্যাডভোকেট হয়েছিলেন, এবং পরবর্তী এরশাদের সময় বিশেষ বিসিএসে উনি আপনার এই জুডিশিয়ালতে ঢুকেছেন। তো ওখানেও উনি তার স্বাক্ষর রেখেছে, এবং জুডিশিয়ারি যে ওদের যে নির্বাচন, সেই ওখানে উনি নির্বাচিত হয়েছিলেন। এবং পরবর্তী সময় দুদকের যখন কমিশনার তাই করা হলো, তখন দুদকের কমিশনার হয়ে আওয়ামী লীগের যতগুলি দুর্নীতিবাজ ছিল সবগুলিকে উনি সুন্দরভাবে পার করে দিয়েছেন, পুরস্কারকে ধুয়ে মুছে নির্দোষ প্রমাণিত করে দিয়েছেন। অতএব উনি যখন যেখানে গিয়েছেন সবগুলি কাজ ওনার দায়িত্ব নিয়ে পরিপূর্ণভাবে পালন করতে পেরেছেন। তবে এই ক্ষেত্রে ওনার এই ব্যাপারে আমি বলবো এইভাবে, যে এখানে উনি যেহেতু প্রধানমন্ত্রী যারা নিয়োজিত হয়েছেন বা নিয়োগপ্রাপ্ত হয়েছেন, অতএব প্রধানমন্ত্রী যা চাবেন উনি তার বাইরে যেতে পারবেন না। ওনার ইচ্ছা যতই থাক, এখানে প্রধানমন্ত্রী নিয়ন্ত্রণ করবেন, তার বাইরে এসে তার কোনো নিজস্বতা বা নিজস্ব কোনো কর্মকাণ্ড দেখিয়ে জনগণের কাছে আস্থাভাজন হয়ে থাকার কোনো সুযোগ নেই। এখন আসেন, এই প্রধানমন্ত্রী বিদেশে বা বাংলাদেশের রেওয়াজ আছে, বিদেশ সফর করে আসার পর তারা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে, কিন্তু আপনারা লক্ষ্য করেছেন পরপর 2বার কিন্তু চায়না থেকে আসার পরে রাষ্ট্রপতির সাথে দেখা করে নাই, বা ভারত থেকে ঘুরে আসছে তার আগে, চায়না যাওয়ার আগে সেখান থেকে এসে কিন্তু রাষ্ট্রপতিকে অবহিত করার জন্য উনি যাননি। এখানে একটা কন্ট্রাডিকশন শুরু হয়েছিল, এবং এই কন্ট্রাডিকশনটা শুরু হয়েছিল আমি যতটুকু জানি, যখন ছাত্ররা যখন এই যে আপনার বৈষম্য বিরোধী ছাত্ররা যখন আন্দোলন করতেছিল, তখন উনি যে কোনো ভাবে বলার চেষ্টা করেছিলেন এটার সুরা হওয়া দরকার। এবং দেখেন ওনার কাছে কিন্তু এই বৈষম্যবিরোধী ছাত্ররা স্মারকলিপি দিয়েছে 14 তারিখে, স্মারকলিপি দেওয়ার পরে স্মারকলিপি যখন দিয়ে আসছে তখন ওরা জানে না যে প্রধানমন্ত্রী বিকাশ বেলা ওই কথাটি বলবেন। তা আমি খুব লক্ষ্য করতেছিলাম ওরা কোথায় যায়, এরা স্মারকলিপি দিয়ে আসলো,
এরপর বিকালে যখন সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রীকে সরকারের উপর প্রশ্ন করলো আর সম্পর্ক প্রশ্ন যখন আপনার প্রভাস আমিন করলো, তখন তো উনি বলে ফেললেন রাজাকারের নাতি নাতি চাকরি দেবো, মুক্তিযোদ্ধার নাতি চাকরি না দিয়ে রাজাকারের নাতি চাকরি দেবো, এই যে শুরু হলো। এই জন্য উনি আগে সতর্ক করেছিলেন। এই জন্য রাষ্ট্রপতির সাথে কিন্তু প্রধানমন্ত্রীর দূরত্ব সৃষ্টি হয়েছিল এবং পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী কোনো বাদও দিতে পারছিল না যে এখন ওনাকে কিভাবে ওখান থেকে তাকে সরিয়ে দেবে। এরকম কন্ট্রাডিকশন ছিল। একটা জিনিস হলো এই, আমি যতটুকু জানি আর কি, সেটি হলো এই যে ওনাকে দিয়ে বর্তমান যে সরকার, সে সরকার কিন্তু তার সমস্ত কার্যক্রম কিন্তু করিয়ে নিতে পারছে বা উনি মনে করছেন যে এগুলো করা উচিত। আর সেনাপ্রধানের ব্যাপারটা আমি আপনি যেটা নিরাপদ কতখানি নিরাপদ সেটা আমি বলতে যাব না। তো আমি মনে করি আমি কিন্তু এই সেনাপ্রধানকে আহ্বান জানিয়েছিলাম এবং সেনাবাহিনীকে আমি অনেক ব্যাপারে আমি রেগুলার কথা বলতাম। আমি সেনাবাহিনীকে আহ্বান জানিয়েছিলাম আপনার নুরুদ্দিন হতে হবে, আরেকজন জেনারেল নুরুদ্দিন হতে হবে। আপনার আত্মীয়, আপনার আপন ফুয়াতো বোনের হাজবেন্ড, নাকি আপনার আপন বোনের হাজবেন্ড, এত সত্ত্বেও দেশের জনগণের বিপক্ষে আপনি যাবেন না। যখন ট্যাঙ্ক বের করেছিল আমি বলেছিলাম একটা গোল আপনি ছুটতে পারবেন না, ছুটে দেখেন তো দেখি পারেন কিনা আপনি। তারপরে আমি আহ্বান জানিয়েছিলাম আপনাদেরকে পরাজিত করতে চাই না, আপনারা ট্যাঙ্ক নিয়ে ভিতরে ঢুকে যান, আর তা যদি না হয় চাকরির ক্ষেত্রে আপনি গুলি চালাবেন। উনি সেনাবাহিনী কিন্তু গুলি শেষ পর্যন্ত চালায় নাই। তাই আমি মনে করি যে এই সেনাবাহিনী আজকে যদি ধরেন, আমি জানি না রাষ্ট্রের যে সমস্ত দায়িত্বে যারা আছেন তারা কি করবে, তবে এই সেনাপ্রধানকে যদি তাকে যদি কোনোভাবে তার মতামতের বাইরে এমন কোনো অসম্মানজনক কিছু করা হয়, তাহলে ভবিষ্যতে আর কোনো সেনাপ্রধান বা সেনাবাহিনীর জনগণের পক্ষে তাদের নিয়োগকারী যারা তাদের বিপক্ষে যাবে বলে আমার মনে হয় না। যে কারণে এই ব্যাপারে খুব সতর্ক দৃষ্টিতে সেনাপ্রধানের ব্যাপারটা আমাদেরকে কিন্তু দেখতে হবে। পাশাপাশি রাষ্ট্রপতির ব্যাপারটা, রাষ্ট্রপতি তো এর ভেতরে একটা কিছু দুর্ঘটনা ঘটানোর চিন্তা করতে পারতেন। উনি কিন্তু ব্যক্তিগত সেটা করেছেন বলে আমার কাছে মনে হয় না। হ্যাঁ, তবে উনি কট্টর আওয়ামী লীগের, এটা তো তার রাজনৈতিক একটা থিওরি। এবং উনি যখন ম্যাডাম খালেদা জিয়াকে শাস্তি হওয়ার আগে বলেছিলেন দুদকের কমিশন হিসাবে, ম্যাডাম খালেদা জিয়া তুমি টাকা চুরি করেছে, তাকে পদত্যাগ করতেই হবে, তার শাস্তি হবেই, তাকে শাস্তি ভোগ করতেই হবে। যেমন রাহাত খান মেনন, হাসনাত ইনু বিচারের আগেই, রায়ের আগেই বলেছিলেন। আমি কিন্তু এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি কিন্তু রাষ্ট্রপতিকে ফোন করেছিলাম, তখন দুদকের কমিশনার ছিলেন উনি। আমি ফোন করে বললাম যে চুপ্পু ভাই এটা কি বললেন আপনি, ওনার রাখেন চুপ্পু, সারাদিন চুপ্পু। তো আমি আপনি তো এই কথাটা মোটেই ঠিক বলেন নাই। আপনি এইভাবে বলতে পারেন না, সাজা হওয়ার পূর্বে আপনার সাবেক প্রধানমন্ত্রীকে যেভাবে খালেদা বলে সম্বোধন করলেন, বেগম খালেদা জিয়া না বলে, এই কথাটা আপনি ঠিক বলেন নাই। তখন উনি আমার কাছে সরাসরি বলছে, হাবিবি আসলে আমি বলে ফেলেছি, আমি বলতে চাইনি। আমি কিন্তু তখনই তাকে বলেছি। যাই হোক, আমি যখন ওই টক শোতে ওই কথাটা বলেছিলাম যে উনি নিজস্ব ওনার ব্যাপার না, প্রধানমন্ত্রী নিয়ন্ত্রিত, অথবা এখানে উনি ব্যর্থ হলেও ওনার কারণে হবেন না, সরকারের কারণে উনি হবেন। ওই টক শোটা উনি দেখে উনি আমাকে তখনই মেসেজ করেছিলেন, থ্যাংক ইউ হাবিব। মানে বাস ওই রাষ্ট্রপতি উনি আমার টক শোটা আগের থেকে দেখেন, দেখে সে এটা আমার কাছে এখনো আছে। তাই আমি মনে করি যে দেশটাকে একটা পর্যায়ে নিতে গেলে এখন যদি ওই সেন্সে যদি আমরা ধরি যে ভোটারবিহীন সংসদে যারা নির্বাচিত তাদের দ্বারা নির্বাচিত রাষ্ট্রপতি, অতএব তার থেকে যাওয়া বা তার থাকা উচিত না। পাশাপাশি যদি মনে করে শেখ হাসিনা আপন ফুয়াতো হাসবেন্ড, তাকে রাখা ঠিক হবে না, নিরাপদ না। আমার মনে হয় যে এই বিষয়গুলি আরো যারা বিশ্লেষণ করে আরো গভীরভাবে চিন্তা করার দরকার আছে বলে আমি মনে করি। এখন দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে এই সেনাপ্রধান কেন, যে কোনো সেনাপ্রধান বা যে কোনো সামরিক বাহিনী যারা নিয়ন্ত্রণ করেন, তারা যদি মনে করে, কেন করবে, কার জন্য করবে? নিজেরা ক্ষমতা নেওয়ার জন্য এই পরিস্থিতিতে তারা এই ধরনের ঝুঁকি নিবে বলে আমার কাছে মনে হয় না। আর আওয়ামী লীগের পক্ষে এখন কাজ করার কোনো সুযোগ নেই, কারণ জাগ্রত ছাত্র সমাজ কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে এখন এক কাট্টা হয়ে বসে আছে। কিন্তু কোনোভাবেই এই যে মেসাকার যিনি করেছেন, যে গণহত্যা করেছেন, এই গণহত্যাকারী সরকারকে কোনোভাবে এদেশের ছাত্র সমাজ মেনে নিবে না। এই 1 মাসের ব্যবধানে 1000-এর উপর মানুষকে হত্যা করেছে এবং হাজার হাজার মানুষ আহত হয়েছে, হাসপাতালে কাতরাচ্ছে, প্রায় সেখান থেকে মারা যাচ্ছে এবং 500-র মতো অন্ধ হয়ে গেছে, পঙ্গুত্ব বরণ করেছে হাজার হাজার মানুষ। অতএব রাষ্ট্রপতি বলেন, সেনাপ্রধান বলেন, যদি মনে করেন যে আওয়ামী লীগকে সামনে নিয়ে আসবে, আনতে পারবেন না। যেমন ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন,
একদিন বলে ফেললেন বিএনপি এর উপর একটা কথা বলে তার তো সব করে ওটি ব্যাখ্যা দিতে যাচ্ছে না। বললেন যে প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী বলছে আপনাকে আমি এখনো আগের মতো শ্রদ্ধা করি, হ্যাঁ আপনি নতুন করে দল গঠন করতে পারেন, আপনি আসেন, এই ধরনের কথা। আমি সাথে সাথে ওই দিনে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলাম যে বিএনপির বিরুদ্ধে এই কথা বলার আপনার কোনো অধিকার নাই, আমাদের অসম্মান করার অধিকার নাই। 20 বছর ধরে আমরা কৃষি করতে পারি নাই, আমরা ছাত্রদের আন্দোলনের উপর দাঁড়িয়ে আমরা বিভিন্ন ধরনের উপকরণ লিপ্ত, এবং তারেক রহমান দেশে আসবেন তার জন্য চাঁদাবাজি শুরু করেছে ছাত্রদল, বিভিন্ন দোকানদার পিটিয়ে দেন, এই কথা বলার অধিকার আপনি রাখেন না। এই কারণে আপনাকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো জায়গা থেকে আপনাকে সরে যেতে হবে। আমিও বলেছি, ছাত্ররা পর দিন তার ওই কথার পরিপ্রেক্ষিতে যখন মিছিল বের করলো তখন কিন্তু তাকে সরে যেতে হয়েছে। এখন দেশটা কিন্তু এই জায়গায় আছে, অর্থাৎ ইচ্ছা করলেই আওয়ামী লীগকে এখন কেউ সামনে নিয়ে আসতে পারবে না। যেমন আমি এই সরকারের একেবারে A to Z প্রধান উপদেষ্টা থেকে শুরু করে প্রত্যেককে আমি বলেছি, প্রত্যেকের কাছে আমি স্পষ্ট করে বলেছি, এত দরদ কিসের আপনাদের? আওয়ামী লীগকে নিয়ে এখনই এত দরদ কেন? আওয়ামী লীগের নির্বাচনে আনতে হবে, নির্বাচনে আসতে হবে তাদেরকে কেন? কারণটা কি? তারা আওয়ামী লীগের ঐতিহ্য আছে, সব আছে, স্বাধীনতা নেতৃত্ব দিয়েছে, সবকিছু করেছে, কিন্তু যে অপকর্মটা করেছে, এই অপকর্মের কারণে আওয়ামী লীগকে এই দেশে রাজনীতি করতে দেওয়া উচিত না। আর আগামী 3-4টা টার্ম তো নির্বাচনে আসার প্রশ্নই ওটা, এটা ব্যান করে দিতে হবে। আমি যে ভুল আমি ছাত্রদের উদ্দেশ্যে বলেছি, আমি 90 সালে যদি মনে করতাম, যদি আমার মুখ দিয়ে বলতাম, তাহলে আমার সাথে সবাই একমত হতো যে জাতীয় পার্টি যেহেতু একটা সংসদ থাকা অবস্থায় জোর করে ক্ষমতা দখল করেছে, সংসদ ভেঙে দিয়েছে এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন মানুষকে মিছিল মিটিং হত্যা করেছে, গণতন্ত্র হরণকারী দল হিসাবে জাতীয় পার্টি আগামীতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। যদি মুখ দিয়ে উচ্চারণ করতাম, সমস্যা নেই, আমাদের সকল ছাত্ররা বলতেন তখন জাতীয় পার্টি নির্বাচন করতে পারতো না। তাহলে এই 24 সাল পর্যন্ত আওয়ামী লীগ যে জাতীয় পার্টি কিন্তু যে খেললো বারে বারে এই খেলাটা খেলতে পারতো না। তাই ছাত্র সমাজের কাছে আমি আহ্বান জানিয়েছিলাম যে আমি যে ভুলটা করেছি, আমরা যে ভুলটা করেছি, সেই ভুলটা তোমরা করো না। কারণ এখন যদি কোনো ফাঁক ফোকরে মিলে যদি এই উপদেষ্টা পরিষদের বিভিন্ন বক্তব্য শুনে, আসিম নজরুল থেকে শুরু করে বিভিন্ন জনের যে বক্তব্য শুনে প্রতিবাদ করেছে যে নির্বাচনের মাঠে তারা আসতে পারে, নির্বাচনে আসতে দেওয়া হোক, তারা ভোট পাবে না, এই ধারণাটা মোটেই ঠিক না। নির্বাচনের মাঠে আসলে তাকে আমাদের প্রোটেকশন দিতে হবে। যদি আওয়ামী লীগ আমাদের প্রোটেকশন দেয়নি, আমাদের কুপিয়েছে, গুলি করেছে, আমরা হেলিকপ্টারে ছিল, আমরা ঢাকা গিয়েছি, চিকিৎসা নিয়েছি, আমি, নুরুদ্দিন, অপু সহ অনেকেই। আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিলেই তাদের কাছে আছে কোটি কোটি না হাজার হাজার কোটি লুটের টাকা আছে, কালো টাকা আছে, তাদের অস্ত্র আছে, লাইসেন্স করা অস্ত্র আছে, যে লাইসেন্স তারা পাওয়ার উপযুক্ত না। কয়েক বছর লুটপাট করার কারণে ব্যাংক ব্যালেন্স বা ইনকাম ট্যাক্স দিয়ে তারা তাদের লাইসেন্স নিয়েছে, যে লাইসেন্সটা বাতিল করার জন্য আমি বলেছি। অতএব আওয়ামী লীগকে নির্বাচনের মাঠে আসতে দিলে এমন তালগোল পাকাবে যে সরকারের অস্তিত্ব নেই, টানফান শুরু হবে, এই সরকারই শেষ পর্যন্ত ক্ষমতা থাকতে পারবে বলে আমার মনে হয় না, এমন একটা পরিস্থিতি সৃষ্টি করবে। তাই আমি মনে করি যে আওয়ামী লীগকে আগামী দিনে নির্বাচনে আসা তো দূরের কথা, ওদের আগামী দিনে রাজনীতি করতে দেয় হবে বলে আমি মনে করি না। কারণ এটা গণহত্যা করে, একটা গণহত্যাকারীকে, যার মানে হিটলারের দল এখনো তার সেই নামে ফিরে আসতে পারেনি, কত বছর হয়ে গেছে। আওয়ামী লীগকেও রাজনীতি করতে, আওয়ামী লীগের নামে রাজনীতি করতে আসা অথবা নির্বাচনে অংশ করতে দেওয়া কোনোভাবে ঠিক হবে না। তাই আমি মনে করি রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান তারা মনেও করে যে আওয়ামী লীগকে আগামী দিনে নির্বাচনে নিয়ে আসবে, তারা সহযোগিতা করবে, তারা কিন্তু সেটা করতে পারবে না। সেই জন্য আমি মনে করি এটা ভাববার বিষয় আছে। ধন্যবাদ।